ক্রেজিনেসটা তো আসলে হামজাকে ঘিরে, সেটা অফকোর্স সেটাই হওয়া স্বাভাবিক, কিন্তু এবারে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আমরা সমীর সোমের কথা জানছি এবং একই সঙ্গে ফাহমিদুল্লাহ অলরেডি দলের সঙ্গে যুক্ত আছেন। সো এই যে তিনজন আলাদাভাবে ইনক্লুডেড হলেন, তাদের নিয়ে আলাদাভাবে হাইপটা তৈরি হচ্ছে। বাংলাদেশ ফুটবল দলের যে ক্রাইসিসের জায়গাগুলো, যে দুর্বলতার জায়গাগুলো, তিনজন আসলে সেই ক্রাইসিসগুলো বা সেই অভাবটা আসলে কতটা ভালোভাবে মেটাতে পারবেন, যদি একেবারে এই ফিফা উইন্ডোর কথাটাই শুধু চিন্তা করি? যদি একেবারে এই ফিফা উইন্ডোর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের মিডফিল্ডটা বেশ স্ট্রং হয়ে গেছে। আমি যদি সাউথ এশিয়ার সাথে কম্পেয়ার করি, অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করি, ইভেন আমি বলবো আশিয়ান স্ট্যান্ডার্ডেও আমাদের মিডফিল্ড এখন চলে গেছে, যদি আমি সমিতকে ইনক্লুড করি, যদিও সে এখনও ম্যাচ খেলেনি। হামজাও মাত্র সেকেন্ড ম্যাচ খেলতে নামবে। কিন্তু যেহেতু এই উইন্ডোর কথা আমরা বলছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিফেন্সে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ল্যাকিংস রয়ে গেছে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমরা আসলে ইন্ডিয়া ম্যাচ থেকে কোনো শিক্ষা নিইনি। যখন আমরা দেখলাম যে ইন্ডিয়া ম্যাচে আমাদের একটা মেইন সেন্টার ব্যাক যখন ইনজুর্ড হয়ে মাঠ থেকে চলে গেল, তখন কিন্তু আমরা তার জায়গায় একটা প্রপার সেন্টার ব্যাক রিপ্লেসমেন্ট হিসেবে আনতে পারলাম না। আমরা স্কোয়াডে হয়তো একজন বা দুইজন সেন্টার ব্যাক ছিল, কিন্তু তাদের উপর কিন্তু কোচ আসলে হচ্ছে সেইভাবে ট্রাস্ট রাখতে পারছিল না। ফলে আমরা দেখলাম যে একজন উইং ব্যাককে নামানো হলো। সো একই ধারাটা কিন্তু আমরা এবারের স্কোয়াডেও দেখলাম যে ব্যাকআপ কোনো সেন্টার ব্যাক সেইভাবে নেই যারা লিগে পারফর্ম করেছে। আমি যদি নাম মেনশন করি, মেহেদি হাসান মিঠু, ইয়াসিন খান, বাবলু, এদের কাউকেই কিন্তু স্কোয়াডে রাখা হয়নি। তো একা আপনি হচ্ছে মানে শুধু মিডফিল্ড দিয়ে হয়তো আমরা গেমটা কন্ট্রোল করতে পারবো, আমাদের হচ্ছে অনেক চান্সেস ক্রিয়েটেড হবে, আমরা হয়তো স্কোর করবো আগের তুলনায় বেশি, কিন্তু আমাদের যে ডিফেন্সিভ অর্গানাইজেশনের যে ল্যাকিংসটা রয়ে গেছে এটা কিন্তু দৃশ্যমান।